হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আজকে আমার সঙ্গে রয়েছে রাহুল দা। রাহুল দার সঙ্গে আড্ডাটা অনেকদিন আগে থেকেই ইচ্ছে ছিল দেওয়ার, বাট সময় সুযোগ হয়ে ওঠেনি। তো রাহুল দার টেলিভিশন এখন এই মুহূর্তে শেষ হয়ে গেছে আজকেই, বুলেট সরোজিনী। তো আজকেই আমি নিচ্ছি, আজকে অর্থাৎ দুটো ইন্টারভিউ করেছি। একটা তোমরা দেখবে, মানে দুটো কবে দেখবে আমি জানি না। আজকে অর্ণবদার সাথেও একটা করেছি, আজকে রাহুল দার সাথেও করছি। দুজন বুলেট সরোজিনীর খুব স্পেশাল মেম্বারের সাথে একদিনে ইন্টারভিউ। তো রাহুল দা, কেমন আছো প্রথমে বলবো? হ্যাঁ, সৌম্যজিৎ, সবার প্রথম তোমার চ্যানেলে যারা দর্শক, নিয়মিত দর্শক, তাদেরকে নমস্কার, হ্যালো। আমি রাহুল ব্যানার্জি, আমি অভিনয় করি। আর আমি খুব ভালো আছি সৌম্যজিৎ, খুব ভালো আছি। আশা করি তুমিও খুব ভালো আছো। একদম। আর তোমাদের টেলিভিশন বুলেট সরোজিনী, যেটা খুব ছোট একটা যাত্রাপথ ছিল, বাট তাও সেটা দর্শকের মন কেড়ে নিয়েছিল এবং সেটা শেষ হয়ে গেছে। মানে আজকে সেটা শেষ হলো 11টার সময়, বেশ কিছুক্ষণ আগে আমরা দেখলাম শেষ হতে। তো এটা কেমন লাগছে? মানে দুঃখের তো অবশ্যই, মানে তোমার প্রথম এই সিরিয়ালটাই, যেটা খুব দীর্ঘ, মানে খুব কম সময়ের মধ্যে শেষ হয়ে গেল। হ্যাঁ, দেখো, বিষয় হচ্ছে প্রত্যেকটা সিরিয়াল, মানে আমরা যে সিরিয়ালই করি খুব কাছের হয়, খুব কাছের হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, দীর্ঘদিন, অনেক দিন ধরে আমরা কাজ করি এবং দিনের বলতে পারো যে বেশিরভাগ সময়টাই আমরা সিরিয়ালের সেটে কাটাই, এবং তাতে যারা অভিনয় করেন তারা সবাই ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যায়। তো প্রথম হচ্ছে দুই শালিক, তারপরেই আমি করলাম বুলেট সরোজিনী। তো একই প্রোডাক্ট। আহ, একই প্রোডাকশন হাউস। তো আচ্ছা, বুলেট তুমি সরোজিনী, এই পদ্মদিনা শেষ হয় তুমি করেছিলে, ওটাও তো স্বর্ণধার হাউসেরই সিরিয়াল ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও স্বর্ণধার হ্যাঁ, হাউসেরই সিরিয়াল ছিল, এবং তারপরে এই পথের পরে আমি স্বর্ণধার হাউসে কাজ করলাম তোমার দুই শালিকে, এবং তারপরে বুলেট বুলেট সরোজ। সরোজিনী। এবং বুলেট হ্যাঁ, সরোজিনী, তো বুলেট সরোজিনী নিয়ে প্রথমে বলি, তুমি যেটা বললে যে 3 মাস খুব অল্প সময়। দেখো, আমরা হ্যাঁ, যখন প্রথম শুরু করেছিলাম, তো আমরা তো তখন জানতাম না যে 3 মাসে হ্যাঁ, শেষ হবে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা, মানে 1 মাস আগেও আমরা সেটা বুঝতে পারিনি যে শেষ হবে। তো যেটা হয়, বুলেট সরোজিনীর সাথেও ইমোশনাল অ্যাটাচমেন্ট ডেফিনেটলি রয়েছে। কিন্তু হ্যাঁ, 3 মাসে শেষ হয়ে গেল। সব শেষ হয় দুঃখের, এটাও সত্যি খুব দুঃখের, কারণ একটা ফ্যামিলি, ওখানে সব থেকে বেশি সময় কাটাতাম প্রত্যেকটা মানুষ, যাদের সাথে সকাল বেলায় স্টুডিওতে যাওয়া থেকে রাত্রিবেলা যতক্ষণ না প্যাক আপ হতো ততক্ষণ আমরা থাকতাম। আর সমস্ত কিছু, মানে তুমি দুঃখ বলো, হাসি বলো, সবটাই তাদের সাথে ম্যাক্সিমামটা শেয়ার করা আর কি। তো সেই প্রজেক্টটা যখন শেষ হয়ে যায়, আমাদের সাথে ডেফিনেটলি সবার দেখা হয় কোনো না কোনো জায়গায়, কিন্তু এইভাবে দেখাটা আর হয় না হ্যাঁ। যতক্ষণ না আমরা আবার একটা প্রজেক্টে এক হই। তো এইভাবে দেখাটা হয় না, তো ডেফিনেটলি এটা তো খুব দুঃখের। এবং আজকে আহ, শেষ টেলিকাস্ট হলো আর হ্যাঁ, কি। হ্যাঁ। তো সেটা তো এবং ডেফিনেটলি খুব দুঃখের। এবং এখানেও তোমার যে ক্যারেক্টারটা ছিল সেটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার ছিল। মানে একজন হ্যাঁ সেই রিপোর্টারের, মানে ক্যামেরা ম্যান, তুমি তুমি যে একদম অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরেছো, তাকে সবসময় সাহস যোগানো। তো তোমার হ্যাঁ ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার ছিল, দুই শালিকের থেকে একদম সম্পূর্ণ একটা অন্যরকম চরিত্র। তো এইটা তোমার কাছে যখন এসেছিল, মানে তোমাকে যখন মানে বলা হয়েছিল যে এরকম একটা চরিত্র তোমাকে করতে হবে, তো তখন তুমি তো একটা কিছু ভেবেছিলে, একটা কিছু ইমাজিন করেছিলে, তো সেটা কিরকমটা ছিল, মানে সেই ভাবনাটা কিরকম ছিল? প্রথমত হচ্ছে, মানে আমরা যারা অভিনয় করি, আমার থেকে অনেকে যারা সিনিয়র আছেন তারাও একমত হবেন যে মেগা সিরিয়ালে বিভিন্ন রকমের চরিত্র পাওয়া, বিভিন্ন হ্যাঁ, রকমের হ্যাঁ, চরিত্র, মানে ধরো আমি দুই শালিক করেছিলাম, দুই শালিকে একটা আমি বস্তিতে থাকি, তো আমার মধ্যে ওই ওই একটা ব্যাপার ছিল আর কি, ফারু একটা ছেলে, সেখান হ্যাঁ, থেকে একেবারে আলাদা। তো এটা আমরা যারা অভিনয় করি তাদের কাছে একটা পাওয়া আর কি। তো এটার জন্য ডেফিনেটলি, মানে স্বর্ণদার কাছে আমি থ্যাঙ্কফুল আমাকে কাস্টিং করার জন্য, এবং অবশ্যই স্টার জলসা চ্যানেলের কাছে আমি থ্যাঙ্কফুল। আমি জাস্ট এটাই ভেবেছিলাম যে দুটো আলাদা শেড, এটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একরকম নয়, দুটো চরিত্র হ্যাঁ, একরকম নয়। তো সেটা হচ্ছে সব থেকে বেশি মজার। তো এটাই আমার কাছে প্রথম, সব থেকে আগে যদি বলো যে একটা চরিত্র জানতে পেরে যে মজাটা হওয়া, যে হ্যাঁ, আমার খুব ভালো লাগছে যদি একই রকম হতো, তাহলে একই রকম দুটো চরিত্র, তাহলে হয়তো এই মজাটা পেতাম না। কিন্তু যেহেতু দুটো একেবারে আলাদা শেডের, তো ডেফিনেটলি সেটা তো খুব খুব ভালো লাগার একজন অভিনেতার কাছে, এবং আমি কেন, যে কোনো অভিনেতার কাছে এটা খুব মানে প্রাপ্তি বলা যেতে পারে। এবং তুমি তো ইন্ডাস্ট্রিতে তাও অনেকদিন এসেছো। অনেক হুম। মানে 3-4টে মতো কাজ তুমি করেছো, এবং তোমার সঙ্গে যারা কো অ্যাক্টর হিসেবে যারা অনেক সময় কাজ করে, যেরকম আমরা যদি বলি অর্ক প্রভোদা,
তিনি তো ইন্ডাস্ট্রিতে একদমই নতুন। তার আমরা আগে সেরকম ভাবে তোমাদের রানীর আগে আমরা কোন রকম ভাবে লিড সেরকম ভাবে দেখিনি, বা অনেকে তোমাদের রানী একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং তোমাদের রানীর পরেই অর্কপ্রভতাকে চিনেছে। তো এবার এদের সাথে কাজ করে তোমার কেমন লাগলো? অর্কপ্রভদা হোক, বিকিদা তোমার হোক, আমি একটা প্রত্যেকের। হ্যাঁ, আমি তোমাকে একটা জাস্ট এই কথাটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জিনিস, মানে এটা আমার দেখা, আমি একেবারে আমার পার্সোনাল ওপিনিয়ন জানাচ্ছি, সেটা হলো সিনিয়র তখনই তাকে বলা হয় যখন তাকে মানুষ দেখে। ধরো মানুষ আমাকে 10টা কাজে দেখলো, আমি 10 বছর কাটালাম, তার মানে আমি দাদা, অনেক দিন হলো। মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, বলছি যে তোমার ক্যামেরাটা একটু হেজি হেজি দেখাচ্ছে। আমার ক্যামেরাটা হেজি দেখাচ্ছে? কেন দেখাচ্ছে? হ্যাঁ দাঁড়াও, আমি আমি দেখছি আমার নেটওয়ার্কের কিছু, এটা বোধহয় নেটওয়ার্কের কিছু প্রবলেম। আমি একবার আহ, একবার হ্যাঁ, একবার তুমি অন করতে পারো একবার। আমি দেখো, হ্যাঁ, হ্যাঁ এবার তাও ঠিক দেখাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, যেটা বলছিলে। বিষয় হচ্ছে যে আমরা ধরো 10টা প্রজেক্ট করলাম বা 5টা প্রজেক্ট করলাম, এবার মানুষ আমাদের 5টা প্রজেক্টে দেখলো এবং দেখার পরে ওই 5টা প্রজেক্ট দেখে জাজ করে। কিন্তু বহু মানুষের তার আগে হয়তো আরো 15 বছরের জার্নি রয়েছে, তারা এক্সট্রা হ্যাঁ আর্টিস্ট, একদিনে টকি আর্টিস্ট, এই কাজগুলো করে থাকে। তা আমার এটা ব্যক্তিগত মতামত যে আমি ওইভাবে সিনিয়র বিচার করতে পারি না, আমি অ্যাটলিস্ট পারি না। তার কারণ ধরো, আমি ধরো কথার কথা বলছি, আমি একজনকে দেখলাম সে দুটো প্রজেক্ট, দুটো সিরিয়াল করেছে, যে দুটো সিরিয়াল খুব হিট, সেটা মুখ্য চরিত্রে যে অভিনয় করছে সেই হোক বা চরিত্র অভিনেতাই হোক, কিন্তু তার আগে হয়তো তার 10 বছরের জার্নি রয়েছে, যে কাজগুলো লোকের কাছে গেলেও লোকে মনে রাখার মতো কিছু না, মানে হয়তো ছোট চরিত্র বা মানে হয়তো টানা ক্যারেক্টার নয়, প্রতিদিন থাকার মতো চরিত্র নয়। তো হ্যাঁ, এবার হুম, সেই অর্থে সিনিয়র যদি বলো, এরকম অনেক মানুষ আছে যারা 15 বছর কাটিয়ে এসছেন ইন্ডাস্ট্রিতে। তো আহ, তারাও কিন্তু সিনিয়র অ্যাকচুয়ালি, তারা কিন্তু অনেক বছর ধরে ইয়ে করছে, অভিনয়ের হুম। সাথে রয়েছে বা আমাদের ইন্ডাস্ট্রির সাথে রয়েছে। হ্যাঁ, তুমি যেটা বললে অর্ক প্রভদা, তো 2 শালিক করেছিলাম অর্কদার সাথে। তো ওকে আমরা ভালোবেসে লর্ড বলে ডাকি। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য আমার অর্কদার 2 শালিক, ইনস্টাগ্রাম নাম লর্ড অর্কপ্রভ। হ্যাঁ হ্যাঁ, তো ওকে আমরা ভালোবেসে লর্ড বলে ডাকি। ইনফ্যাক্ট আমিও লর্ড বলেই বলতাম। এটা আমি শুনেছিলাম আমাদের যে ডিরেক্টর ছিল 2 শালিকে, শুভদা, শুভদার থেকে এই নামটা আমি শুনেছিলাম, এবং তারপর থেকে আমরা সবাই ইনফ্যাক্ট লর্ড বলেই ডাকতাম। ওর সাথে আমার অন স্ক্রিন যে কেমিস্ট্রিটা দেখেছো, অফ স্ক্রিনও প্রায় বলতে পারো একই রকম, একই রকম বন্ধুত্ব। বেসিক্যালি আমরা প্রথম দিন যখন গেছিলাম, প্রথম দিন তো ডেফিনেটলি কেউ কাউকে সে অর্থে চিনি না। তো তারপর থেকে ওই আহ, ওই কাছের করে নেওয়া, এবং দুজন দুজনের, আমরা দুজন দুজনের অনেক কথা দুজন দুজনকে শেয়ার করতাম। এবং সব থেকে যদি ছেলেদের মধ্যে বলো, ওখানে যে যারা ছেলেরা ছিল, সব থেকে কাছের যদি বলো, মানে সব থেকে বেশি ভালো বন্ধুত্ব, সেটা আমার ওর সাথেই ছিল। ঠিক আছে। আর তো সায়নদার সাথে? সায়নদার সাথে ডেফিনেটলি ছিল। সায়নদা কি, সায়নদা তো মানে সায়নদা আমার থেকে প্রথমত হচ্ছে বড়, আর সেকেন্ড হচ্ছে হুম, সায়নদার সাথে আমার সিনটা কম হতো। যেহেতু হ্যাঁ হ্যাঁ লর্ডের সাথে সিনটা আমার বেশি হতো, মানে সবসময়ই হতো অর্কর সাথে, তো অর্কতার সাথে আমার ওই ওই বন্ডিংটা তৈরি হয়ে গেছে। কারণ দেখো, ওর সাথে আমার ম্যাক্সিমাম সিন থাকতো। তো সেই সিন পড়া এবং সেই সিন রিহার্স করা, এবং সকাল থেকে ধরো যে কটা সিন আছে ওর সাথেই রয়েছে, তো খুব স্বাভাবিকভাবে ওর সাথে বন্ডিংটা তৈরি হয়ে গেছিল। আর আমার হ্যাঁ খুব কাছের একজন ছিল, সে আমার বন্ধু নয়, মানে মোর দ্যান ফ্রেন্ড বলা যেতে পারে, সেটা হচ্ছে ওই পুচকেটা, চালানা। হ্যাঁ 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 মানে আমাদের জুটিটাকে, আমাদের 2 শালিকের জুটিটাকে এইভাবেই বলা হতো পল্টু চারানা। মানে ওর নাম বলার আগে আমার নাম দিত, বা আমার নাম বলার আগে ওর নাম দিত। তো এই হুম হচ্ছে হুম। ব্যাপার। সবাই আমার খুব কাছের, তিতিক্ষা আমার খুব কাছের ছিল, খুব ভালো বন্ধু আমার। আর আহ, ভিকিদা, ভিকিদা? ভিকিদা, ভিকিদা আমার থেকে সত্যি সিনিয়র। আমি ভিকিদার কাজ, মানে আমি যখন কাজ করিনি তখন ভিকিদাকে দেখেছি কোনো একটা হ্যাঁ, চ্যানেলের জনপ্রিয় একটা রিয়েলিটি শোতে, আমি ভিকিদাকে দেখেছি। এবং যাকে ভিকিদা যেটা হয়, মানে এটা আমি দেখেছি, যে কোনো ভালো মানুষ, এটা মানে তাকে দেখলে মনে হয় সে যেন ওই দিনই নতুন এলো। আমার যখন ভিকিদার সাথে প্রথম যেদিন মেকআপ রুমে মিট হলো, দেখা হলো,
তো ভিকিদা, আমি বুঝতে পারিনি যে ভিকিদা আমার থেকে অনেকটা পুরনো, বা আমি ভিকিদার কাজ দেখেছি, ভিকিদার কথা বলা, ভিকিদার আমার সাথে ব্যবহার করা দেখে মনে হয়েছিল ভিকিদাও সেদিনই নতুন এসছে স্টুডিওতে কাজ করতে। তো ভিকিদার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আর মানে রীতিমতো পেছনে লাগার সম্পর্ক ভিকিদার সাথে, ইয়ার্কি ঠাট্টা হাসি মজা, ভিকিদার সাথে আমার খুব ভালো সম্পর্ক। এবং তুমি যখন স্বর্ণধার হাউসের প্রথম সিরিয়ালটা করেছিলে, এই পদ্মদিনা শেষ হয়, সেখানেও আমরা দেখেছিলাম যে তোমার যে ক্যারেক্টারটা ছিল সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার, কারণ সবসময় হুম। ঋত্বিকদার বন্ধু বলতে সেরকম ভাবে কেউ ছিল না, তো তোমার সাথে সমস্তটা শেয়ার করা হতো। তো সেই ক্যারেক্টারটা করতে কতটা মজা লেগেছিল, কারণ সেটা তোমার জিয়ের প্রথম কাজ, তো সেটা করতে কিরকম বিয়ের লেগেছে? প্রথম কাজ, হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে ওই চরিত্রটা ওই চরিত্রটা যখন প্রথম করি তখন আমি জানতাম না যে ওই চরিত্রটা থাকবে, আমি ভেবেছিলাম ওই চরিত্রটা থাকবে না। তো না, তুমি মানে ভেবেছিলে ওই জাস্ট ক্যামিও ক্যারেক্টার, জাস্ট হ্যাঁ, তুমি ভেবেছিলে এটা মানে ক্যামিও জাস্ট ক্যারেক্টার। আমি ভেবেছিলাম জাস্ট কয়েকদিনের চরিত্র তো, থাকবে না। এবং সেই অর্থে যদি বলো, আমার আমার সেই অর্থে মানে লোকে দুটো মানুষ হলে আমাকে চিনেছে, সেটা কিন্তু ওই প্রজেক্টটা থেকে, এই পথ যদি না শেষ হয়। এবং হুম। মানে এই প্রজেক্টটা মানে কি বলবো, ইট ওয়াজ ম্যাসিভ হিট। এই পথ যদি না হ্যাঁ। শেষ হয় মানে চূড়ান্ত ভাবে হিট একটা প্রজেক্ট ছিল স্বর্ণদার। এবং ডেফিনেটলি ওটাতেও স্বর্ণদা আমাকে কাজ করার সুযোগ দিয়েছিল। এবং আহ, আরো একজনের নাম না বললেই নয়, সেটা হলো পলাশদা। আরো অনেকেই আছেন, কিন্তু পলাশদা মানে আমি যেহেতু পাবলিক ফোরামে বলছি, তো সেহেতু আমার মনে হয় যে পলাশদার নামটা নেওয়াটাও জরুরি। তো পলাশদা আমাকে মানে স্বর্ণদা হচ্ছে আমার কাছে, মানে স্বর্ণদা অব্দি পৌঁছে দিতে যে মানুষটা আমাকে হেল্প করেছিল সেটা হলো পলাশদা। তো হুম। আহ, হ্যাঁ মানে এই চরিত্রটা যখন করেছিলাম আমি জানতাম না, কেউই তো জানে না কি হবে আলটিমেটলি, সবাই সবার বেস্ট দেওয়ার চেষ্টা করে, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আমি যখন দেখলাম যে চরিত্রটা করার পরে আস্তে আস্তে চরিত্রটা বাড়লো আর কি, বেড়ে গেল। এবং বলতে পারো মোটামুটি শেষ দিন অবধি ছিল। এবং এটা হুম। সেই অর্থে আমার প্রথম প্রজেক্ট যেটা থেকে আমার দুটো মানুষ চিনতে পারলো আর কি, বুঝতে পারলো। তো এই প্রজেক্টটা ছিল আমার কাছে সেই প্রজেক্টটা, এই হচ্ছে ব্যাপার। এবং এবং তুমি যখন বুলেট সরোজিনী যখন তুমি করছো, তখন কি মানে বুলেট সরোজিনীতে তোমার কি কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে অভিষেক দা তো এখানে রয়েছেন, অভিষেক দা তো একজন নন বেঙ্গলি অ্যাক্টর, অ্যাক্টর বলতে হুম। গেলে তিনি মুম্বাইতে থেকেছেন, তিনি মুম্বাইতে বড় হয়েছেন, বাংলায় হুম। সে যে কাজগুলো করেছে সেই কাজগুলো কালার্স এবং সান মিলিয়ে করেছে, এটা তার স্টার যে প্রথম হুম। প্রজেক্ট ছিল। তো কোথাও গিয়ে কি মনে হয়েছিল যে অভিষেক দা যে নন বেঙ্গলি যে ব্যাপারটা, সেটা মানে অভিষেক দা খুব ফ্রেন্ডলি নয়, বা এটা কি কোথাও গিয়ে মনে হয়েছিল? কারণ আমি জানি, আমি অভিষেক দাকে যেটুকু দেখলাম যে অভিষেক দা মানে সবার সাথে মিশে থাকতে খুব পছন্দ করে, আর অভিষেক দার কথাবার্তা শুনে বোঝা যায় অভিষেক দা বাঙালিদেরকে খুব পছন্দ করে। আমি অভিষেক দাকে, বিশ্বাস করো, আমি যখন প্রথম প্রথম দেখেছি প্রথম দিন, আমি মানে স্পেল বাউন্ড হয়ে গেছিলাম। প্রথমত হচ্ছে ও সেই বাংলা গানগুলো জানে, যে বাংলা গানগুলো সব বাঙালিরা গুনগুন করে প্রতি মুহূর্তে, সেটা আমাদের হুম। জেনারেশন বলো বা আমি বলছি আমাদের আগের জেনারেশন বলো। এবং ও মানে খুব ভালো বাংলা বলতে পারে, মানে বেশ ভালো বাংলা বলে। আমি বলছি যারা অবাঙালি, আমি এরকম কিছু অভিনেতাদের দেখেছি এবং ওকেও দেখেছি। তো ও না বাংলার মোটামুটি মানে একটা 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 অবাঙালি ছেলে সেই সমস্ত গানগুলো গুনগুন করছে যেগুলো একটা বাঙালিরা করে। এবং সেটা একদম প্রপার লিরিক্স, মানে ঠিকঠাক লিরিক্স। অভিষেক দা খুব ভালো গিটার বাজায়, খুব ভালো গিটার হুম। হুম। বাজায়। তো হ্যাঁ, আমরা তোমাকে আমাদের তো আজকে রীতিমতো, আমি দেখলাম যে আমি যেহেতু অভিষেকদার ইনস্টাতেও যেহেতু আছি, ফেসবুকেও আছি, দেখলাম তোমাকে আজকে অভিষেকদার ট্যাগও করেছিল কি তোমাকে মিস করছে অভিষেকদা গিটার হ্যাঁ হ্যাঁ হাতে হ্যাঁ, নিয়ে। হ্যাঁ, এই তোমাকে কি মিস ট্যাগও করার করেছিল। গল্পটা আমি বলি। মিস করার গল্পটা এটাই, অভিষেকদার গিটার অভিষেকদার কাছে সবসময় থাকে। হ্যাঁ, ঠিক আছে, অভিষেকদার গিটার সবসময় মানে থাকে। ওটাকে স্টুডিওতে নিয়েই ঢোকে সবসময়। না, স্টুডিওতে থাকে, ছিল। প্রথম দিন আচ্ছা। আমি একটা ছোট্ট ছোট্ট গল্প শেয়ার করি, এটা বোধহয় অভিষেক দাও জানে না এখনো অব্দি। যদি তোমার হ্যাঁ। এই তোমার করা ইন্টারভিউটা দেখে তাহলে হয়তো জানতে পারবে। হ্যাঁ। সেটা হচ্ছে হ্যাঁ। ফার্স্ট দিন আমি প্রথম ওই 1-2 দিনের মাথায় বুলেট সরোজিনী হচ্ছে, তখন আমি গেছি, তখন অভিষেকদার সাথে আমার কথা হয়ে ওঠেনি, কারণ আমি অন্য রুমে থাকতাম, অভিষেকদা আহ, আহ, আলাদা রুমে থাকতো। তো অভিষেকদা আর অর্ণবদা গান করছে, আর তার সাথে ছিল অধিরাজ, মানে যে ধি চরিত্রটা করতো, হ্যাঁ। তার সাথে ছিল অধিরাজ। তো আমি মেকআপ রুমের থেকে গানের আওয়াজ পাচ্ছি, শব্দ পাচ্ছি। তো জাস্ট ওদের মেকআপ রুমের দরজাটা একটা জাস্ট স্লাইড গ্যাপ ছিল,
তো যে গ্যাপটা দিয়ে গানটা ভেসে আসছে আর কি পাশের মেকআপ রুমে। তো আমি বাইরে বেরোলাম, মেকআপ রুমের বাইরে বেরিয়ে দেখলাম যে অর্ণব দা গান করছে, অভিষেক দা গিটার বাজাচ্ছে। আমি বেসিক্যালি খুব গান বাজনা ভীষণ ভালোবাসি, মানে আমি এমন নয় যে একেবারে প্রো, সেটা নয়, আমি মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে ভালোবাসি। সেটা যেমনই মানে মোটামুটি জোড়াতাপ্পি দিয়ে চালাবার মতন, মানে ওই আর কি, বসে একটা আড্ডা হবে, গান বাজনা হবে, সেটা আমার খুব পছন্দের। তো হ্যাঁ আমি দেখলাম অভিষেকটা দেখলাম অভিষেকটা দেখলাম গিটার বাজাচ্ছে আর অর্ণব দা গান করছে আর কি। তো তখন আমার সাথে পরিচয় হয়নি। তার একদিন পরে আমাকে যে মেকআপ রুমে বসতে দেওয়া হয়েছিল, আমায় বলা হলো যে ওদের মেকআপ রুমে গিয়ে বসতে। মানে এই শুরু হলো ওদের সাথে আমার কথা, কনভারসেশন এবং বন্ধুত্ব। এবং যা হয়, প্রতিদিন একই ঘরে বসছি। আমার একটা ইনস্ট্রুমেন্ট ছিল যেটার নাম হচ্ছে কাহুন। তুমি দেখলে দেখতে পাবে যে ওখানে অনেক ভিডিওতে কাহুন বাজানো হচ্ছে এবং গিটার বাজি গান হচ্ছে। ওই যে কাহুনটা দেখা যায়, সেই কাহুনটা হচ্ছে আমার কাহুন। না, একটা ভিডিও আমি দেখেছিলাম যেখানে ভিকিদা গান গাইছিল আর তুমি বোধহয় কিছু একটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিলে আর অভিষেক দা গিটার হ্যাঁ, বাজাচ্ছিলেন। রাইট রাইট রাইট, কারেক্ট। ওই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে কাহন, এবং যেটা আমি আমার বাড়ি থেকে নিয়ে গেছিলাম। এবং ওখানে আমাদের মোটামুটি বলতে পারো সিনের গ্যাপ থাকলেই একটা ওই গান আর বাজনা, আর বাজনার আওয়াজে পাশের ফ্লোর থেকে, মানে আমাদের শুটিং চলতো সেখান থেকে বকাবকি করা, কেন এত জোরে করছিস, কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল শুনতাম না, কারণ আমাদের গান হ্যাঁ পেতো রীতিমতো। আর অভিষেক দা হ্যাঁ প্রত্যেকদিন একটা একটা করে গান মানে শুনে আসতো এবং সেটা ওই গিটারে তুলতো, এবং আমরা ওই কাহন বাজাতাম। এবং আমি কেন, অধিরাজও বাজাতো, কাহন বাজাতো, কাহনটা ওখানেই রাখা থাকতো, এবং গিটারটাও ওখানেই রাখা থাকতো। তো আমাদের ওটা হচ্ছে অবসর ছিল হচ্ছে গান বাজনা। তো সেই জন্যই হ্যাঁ। হয় না একটা ব্রিজ, গানটা মানে এইটা ছিল হচ্ছে একটা ব্রিজ আমাদের মধ্যে, যে আমরা মিস করছি সবাই সবাইকে। এটা একটা মানে বলতে পারো মূল কারণ আর কি, যে আমরা এইভাবে আনন্দ করতাম সবাই। অফ টাইম থাকলেই গান বাজনা, রাত্রি 2টোর সময় গান বাজনা করেছি আমরা। আর তোমার মানে তুমি যেটা বললে যে প্রথমে তোমার মেকআপ রুমটা আলাদা ছিল, তো তোমার মেকআপ রুমে কি প্রথমে অনিন্দিতা ছিলেন? অনিন্দদা, হ্যাঁ অনিন্দদা ছিলেন। আচ্ছা। উম, আর অরুণাভদা ছিল। আরো বোধহয় ছিলেন কেউ। হ্যাঁ, অনিন্দদা। আর অনিন্দদার সাথে কাজ করতে পেরেছি, এটা একটা মানে অনিন্দদা তো একটা বলা যেতে পারে ইনস্টিটিউশন, মানে অনিন্দদার থেকে এত কিছু শেখার আছে। তো ইনফ্যাক্ট অনিন্দদাও, মানে অনিন্দদাকে নিয়েও এই কথাটা বলতে হয়। মানে আমরা শুনেছি যে আমার যেহেতু স্কুলিংটা থিয়েটার থেকে, না মানে হ্যাঁ নাটকের দল করা থেকেই অভিনয় করব ভাবা। তো মানে অনিন্দদাকে দেখে আমি কখনো বুঝতে পারিনি যে মানে অনিন্দদা এরকম একটা জ্ঞানের ভান্ডার, আর এত ভালো অভিনেতা অনিন্দদা। মানে অনিন্দদাকে যদি কখনো শুটিং চলাকালীন যাও, মানে ক্যামেরার পেছন থেকে যখন অনিন্দদাকে দেখবে, আমরা দর্শকরা কি দেখে, পুরো একটা এডিটেড এপিসোড দেখে। হ্যাঁ 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 যদি হ্যাঁ। অনিন্দদাকে শুটিং এর সময় দেখো, অনিন্দদাকে বেসিক্যালি অনিন্দদা হচ্ছে বাঘ। আর অনিন্দদাকে প্রত্যেকটা সেকেন্ড অনিন্দদার থেকে শেখা আছে, ডেফিনেটলি সবার থেকে শেখার আছে। যেহেতু আমি অনিন্দদার থেকে বলছি, অনিন্দদার কথা বলছি, তো সেই জন্য অনিন্দদার কথা বলছি। তো অনিন্দদার সাথে কাজ করতে পারা, হ্যাঁ ডিরেক্টলি অনিন্দদার সাথে আমার কোনো সিন হয়নি, এটা আমার একটা আফসোস। আমি চাই অনিন্দদার সাথে আমি কখনো পাঠ করি, যাতে আমিও মানে আমি আরো বেশি সমৃদ্ধ হই আর কি, অনিন্দদার সাথে কাজ করতে পারলে এবং সিন করতে পারলে। কিছুই না, বেসিক্যালি আমি শিখতে পারবো, প্রচুর নিতে পারবো। এবং অনিন্দদাও এমন একজন মানুষ যে কখনো বুঝতে দেন না। অনিন্দদাকে দেখলেও মনে হয় যে সেই দিনই যেন কাজ করতে এসছে আমাদের সাথে, আমাদের মতনই। তো এটা একটা খুব বড় প্রাপ্তি। অ্যাট দ্য সেম টাইম আমি আমি যখন এই পথ যদি না শেষ হয় করি, তখন অনিন্দদা একটা পাঠ করতে এসেছিল, যেটা অনিন্দদা একটা লয়ারের পাঠ করেছিল। তো আমি তখন অনিন্দদার সাথে আমার পরিচয় ছিল না। তো আমি অনিন্দদাকে দেখে বলেছিলাম, দাদা আপনি কি ভালো অভিনয় করলেন। তখন অনিন্দদার সাথে আমার পরিচয় ছিল না, এটা অনিন্দদার ডেফিনেটলি মাথায় খেয়াল নেই। আমি তখন অনিন্দদাকে বলেছিলাম, অনিন্দদা কি ভালো অভিনয় করলেন আপনি। তো তারপরে হচ্ছে 2 শালিকে অনিন্দদার সাথে আমার দেখা হয়েছিল, বাট ডিরেক্ট ফেস টু ফেস পাঠ করা হয়নি। তারপরে বুলেট সরোজিনী। তো ডেফিনেটলি মানে অনিন্দদার সাথে কাজ করাটা একটা আলাদা আলাদা প্রাপ্তি। আচ্ছা, এবং তুমি যখন প্রথম এই পদ্মদিনে শেষ হয়ে করেছিলে, এবার সিরিয়ালে তো ওরকম সিনেমার মতো কাট কাট এরকম খুব একটা না, সিরিয়ালে যেরকম অভিষেকদার থেকেও আমি সেদিনকে শুনছিলাম যে একটা 20 পাতা 25 পাতা মানে মানে টোটাল 4টে সিন হয় হচ্ছে 1 ঘন্টায়, বড় সিন থাকলে। তো এটা কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে ফার্স্ট দিন থেকে? দেখো, মেগা সিরিয়ালের অভিনয়কে অনেকে, মানে এটা আমি দেখেছি, যারা অনেক বড় বড় মানুষ আছেন, অনেকেই মেগা সিরিয়ালের অভিনয়টাকে মানে একটা সময় দেখেছি খুব তুচ্ছ করে।
মানে হুম। ছবি এবং মেগা সিরিয়াল যখন কম্পেয়ার করা হয় তখন তুচ্ছ করা, কিন্তু আমার একেবারে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, মেগা সিরিয়ালের মানে কি বলবো অভিনয় করা একেবারেই মানে মামুলি বিষয় নয়। হুম। মানে একেবারেই মামুলি বিষয় না, এই কারণেই প্রথমত হচ্ছে তুমি গেলে মেকআপ করলে রেডি হলে, হঠাৎ করে তোমার কাছে একটা সিন এলো যেটা 4 পাতা বা যেটা 5 পাতা, তোমার তাতে অনেক সংলাপ এবং একটা অভিনেতার সংলাপ মানে এরকম তো নয় যে শুধু আমার সংলাপটা আমি মুখস্থ করলাম না, আমার সাথে যে অভিনয় করবে তার সংলাপটাও আমায় পড়তে হবে, তবেই আমি জানতে পারবো যে আমি কখন আমার সংলাপ বলবো, এবং সেটা ওই উইদিন দ্য শর্ট টাইম আমাকে সেটা করতে হবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেটা আমাকে ক্যামেরার সামনে কি করতে হবে এবং ওই ওই সময়ের মধ্যে। এবং মেগা সিরিয়াল একটা অদ্ভুত তাড়াহুড়ো থাকে, এই চলো চলো এই টাইমের মধ্যে এই ফুটেজ তুলতে হবে এবং আরো অনেক কিছু থাকে, যে কারণে ওই তামঝামটা থেকেই যায়। তো আমার মনে হয় আর ছবিতে এইভাবে হয় না, ছবিতে একটা আগে থেকে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়, সেই স্ক্রিপ্ট পড়া হয়, স্ক্রিপ্ট রিডিং হয়, তারপরে গিয়ে সেটা শুট করা হয়। মেগা সিরিয়ালে একদমই না, মেগা সিরিয়ালে আমরা আজকে জানি না কালকে কি হবে, অতএব কালকে মেকআপ গিয়ে আমরা জানতে পারি। তুমি সিন করছো, তোমাকে 2 মিনিট আগে সিন দিল, মেকআপ করতে 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 যতটা দেখা। এক্স্যাক্টলি। তো এই প্রসেসটা একেবারেই কিন্তু ইজি নয়, এবং যারা, আমি আমার কথা একেবারে বলছি না, আমি বলছি যাদের কাজ বছরের পর বছর দেখে আসছি, এটা কিন্তু মানে কি বলবো মানে খুব টাফ, প্রচন্ড শক্ত একটা কাজ। হ্যাঁ ডেফিনেটলি তারা দীর্ঘদিন করতে করতে খুব দক্ষতার সাথে কাজটা করেন এবং দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলেন তাদের অভিনয়ের মাধ্যমে, কিন্তু এই যে হুম। প্রসেসটা, এই প্রসেসটায় উত্তীর্ণ হওয়া নট আ ম্যাটার অফ জোক, মানে খুব কঠিন, খুব কঠিন। এবং তোমার তো ফার্স্টলি অসুবিধাও তো হয়েছিল, মানে তুমি যখন পর্যদিনা শেষ হয়ে করছো, বা পর্যদিনা শেষ হওয়ার থেকে তো আমি 2 শালিকের ক্যারেক্টারটা একটুখানি বেশি ভালো বলবো, কারণ ওইখানে তোমার সিনটা অনেকটা প্রত্যেক দিন প্রায় ছিল, তো অসুবিধা তো হ্যাঁ হয়েছিলই। দেখো, আমি, আমার অসুবিধা হয়েছিল এই, এইটা একটা ব্যাপার, সেটা হচ্ছে আমার এই তুমি যেটা বললে পার্টিকুলার এই যে প্রসেসটার সাথে মানিয়ে নেওয়া, এই মুখস্থ করা, এবং অসুবিধা আমার হয়নি বলবো না, বাট আমার যে বিশাল কিছু অসুবিধা হয়েছে, আমার টেনশন হতো প্রথম প্রথম ওই মুখস্থ করা। আমার যেহেতু একটা প্র্যাকটিসে আমি ছিলাম, যে আমি থিয়েটার করতাম বা করি এখনো, এখন আমি নাটক করি। আহ তো আমি সমীর বিশ্বাস আছেন, অভিনেতা সমীর বিশ্বাস, ওনার দলে, মাঙ্গলিক ওনার দলের নাম, সেই দলে আমি এখনো অভিনয় করি। মানে উনি আমাকে সেই জায়গাটা দিয়েছেন যে সিরিয়াল করতে করতে আমার নাটকটা করার জায়গা দিয়েছেন বলেই আমি করতে পারি। তো আহ, আমার অসুবিধা হতো, কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু এই প্র্যাকটিসটার মধ্যে ছিলাম, মানে আমি কোনো একটা ভাবে মানে ওই আর কি মানে পাস করে যেতাম বিষয়টায়, উত্তীর্ণ হ্যাঁ। হয়ে যেতাম। আমার টেনশন হতো, আমার টেনশন হতো, নার্ভাস লাগতো, সেটা আমার হতো, কিন্তু বিষয়টা হচ্ছে কি আমাদের ওইটাই হচ্ছে ব্যাপার, যে যে মানুষটা তার নার্ভাসনেস থাকবে কিন্তু সেটা দর্শকের কাছে অব্দি যেন না পৌঁছে বা দর্শক যাতে না বুঝতে পারে। এবার আমি জানি না আমি কতটা সেটা বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছি, বাট হ্যাঁ আমার অসুবিধা তো ডেফিনেটলি হতো, তো হওয়ারই কথা। আর এমনি কি তোমার যখন সিন যখন তুমি করতে পারোনি, আমাদের অনেকের কাছ থেকেই শুনি, যেটা আজকে আরেকজন অর্ণবদাও বলছেন, অনেক সময় বকাও খেতে হয় ডিরেক্ট, যে অ্যাক্টর থাকে ডিরেক্টরের কাছে, বাট সেটাকে ভেবে বসে থাকলে হবে না, মানে সেটাকে মানে কাজের মতো করে নিতে হবে। তো আমি এটাও কি তোমার সাথে হয়েছে? আমি প্রচুর বকা খেয়েছি গো, অনেক বকা খেয়েছি, বকাও খেয়েছি, ভালোবাসাও পেয়েছি। বকা খেলে হ্যাঁ মানে এটা হয়, আমি হচ্ছি ওই ধরনের মানুষ যে একটু বকলে না, আমি ওই আমার মাথার মধ্যে এ বাবা পারলাম না, এ বাবা বকলো। তো আমার 2 শালিকে যে ডিরেক্টর ছিল শুভদা, শুভদা চূড়ান্ত ভালোবাসতো আমাকে, এবং ডিরেক্টর তো একটা মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ, সে কিভাবে আমাদের হুম। সাথে ট্রিট করছে সেটা ম্যাটার করে, এবং উনি কিন্তু হ্যাঁ। জানে যে কোন আর্টিস্টকে কি করলে সে কাজটা ভালোভাবে করতে পারবে। তো শুভদা সেটা হ্যাঁ। খুব ভালো করে জানতো। আমি 2 শালিকের কথা বলছি, এবং শুভদা বুলেট সরোজিনীও শুভদা করতো। তো খুব ভালো করে জানতো যে কি করলে সিনের মাঝখানে বকলো, ধরো হেভি বকে দিল আমাদের, বকে টকে নিয়ে ঠিক 2 মিনিট পরেই বলবে ভাই রাগ করিস নি তো, ওই যে ওইটা বললো ভাই রাগ করিস নি তো, তখন কোথাও একটা গিয়ে ওই ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে যেত, যে ওই ভাই রাগ করিস নি তো, এই ব্যাপারটা যতক্ষণ না আসবে ততক্ষণ মাথায় চল্লিশ এবং বকলো তোমাদের যে ইস। কো অ্যাক্টর ছিল, তাদেরকেও কি বকাবকি করতো, মানে সবাইকে, অর্কপ্রভদা হোক? হ্যাঁ 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 সবাইকে বকাবকি করতো। দেখো বেসিক্যালি কিছু নেই, এটা তো একটা স্নেহ ভালোবাসা, তো হুম। ভালোবাসা যেখানে থাকে সেখানে বকা তো থাকবেই, একদম। বকা তো একদম। থাকবেই। তো আমরা সেটা ওইভাবেই নিতাম, আমরা সেটাকে একেবারে ওইভাবেই নিতাম যে ভুল হলে তো, দেখো উনি হলেন ক্যাপ্টেন অফ দ্য শিপ আর কি, তো উনি আমাদের ভুল ঠিক উনি বলবেন আর কি, ডেফিনেটলি বলবে, তো আমরা সেইভাবেই নিতাম। সব থেকে বড় কথা আমাদের ভালোবাসতেন,
তো হুম। সেই জন্যই বকাটা আমরা খেতাম, এবং সেই বকাটা মাথার মধ্যে ঘুরতো, এবং সেই বকাটা কাটিয়েও দিত আবার। হ্যাঁ, আর তুমি যখন বুলেট সরোজিনী শেষ করলে, তখন তোমার কাছে এখন আপাতত নতুন টিভি সিরিয়াল তোমাকে আমরা কোনটাতে দেখতে পাচ্ছি? কারণ কম্পাস নামক একটি সিরিয়াল আসছে, অর্কপ্রভদার সিরিয়াল। ওখানে কি তুমি হুম। থাকতে পারো? দেখো, আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে নতুন কিসের দর্শক আমায় দেখবে সেটা আমি এখন বলতে পারবো না, যতক্ষণ আচ্ছা। না আমি গিয়ে, মানে আমাদের মেগা সিরিয়ালে যেটা হয় আর কি, ধরো কথা হলো আমার সাথে, ধরো না আমার সাথে কথা হলো, আমি যতক্ষণ না সিন করব, যতক্ষণ না টেলিকাস্ট হবে, ততক্ষণ আমি কিচ্ছু বলবো না। তবে ডেফিনেটলি কথা হচ্ছে, কথা চলছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কাজের। এবার বিষয় হচ্ছে কি, সবটাই হতে হয়, ধরো ওনাদের আমাকে পছন্দ হতে হবে, আরো বাকি অনেক কিছু থাকে, আমার মতন কোনো চরিত্র, এবং তারপরে কোথাও একটা গিয়ে যদি এরকম হয় যে হ্যাঁ আমারও মানে পছন্দ হওয়ার বিষয় আছে, তো সবটা মিলিয়েই আর কি। তো হ্যাঁ, মানে আমার কথা তো বিভিন্ন জায়গায় চলছে। আহ মানুষে যদি চায়, দর্শক তো সব, দর্শক যদি চায় ডেফিনেটলি খুব তাড়াতাড়ি ফিরবো, কিন্তু কোথায় থাকবো, কোনটা নিয়ে ফিরবো সেটা এখন বলবো না। সেটা থাক, সেটা সারপ্রাইজ থাক। আচ্ছা, এবং আমরা যেটা সবসময় শুনেছি যে, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আমি যখন অর্কপ্রভদার ইন্টারভিউ করবো তখন দাদাকে আমি জিজ্ঞাসাও করবো যে তোমাকে আমি শুনে, মানে আমি অনেকের কাছ থেকে শুনেছি যে অর্কপ্রভদা একটু রাগী, একটু রুড টাইপের, দেখলে বোঝা যায়। যে তুমি আমাকে সেটা বলো, মানে সেটা কতটা? একদমই নয়, একদমই নয়, না ও রাগী। এবার দেখো একটা জিনিস, কেউ যদি আমাকে কন্টিনিউ রাগায়, তুমি এমন হ্যাঁ। কিছু একটা করলে যেটাতে আমি খুব রেগে গেলাম, মানে আমরা তো হুম। মানুষ, আলটিমেটলি রক্ত মাংস করা মানুষ, তো আমাকে যদি কেউ রাগায়, তো আমি যদি তাতে না রাগি, তার মানে তো আমি অস্বাভাবিক একজন মানুষ, মানে এটা তো হ্যাঁ। স্বাভাবিক নেচার মানুষের। বাট তার হ্যাঁ। হ্যাঁ। বাইরে, মানে আউট অফ দিস, মানে অর্ক কথা যদি বলো, আহ, একদমই এরকম মানুষ নয়, খুবই ভালো, খুব ক্যাজ, খুব কুল একটা মানুষ, একদম এরকম নয়। আর কে বলেছে আমি জানি না, হয়তো তার সেটা এক্সপিরিয়েন্স। আদারওয়াইজ মানে খুবই ভালো। আর সায়নদা কিরকম মানুষ? মানে সায়নদার সাথে তুমি যেহেতু কাজ করেছো। সায়নদাও খুব ভালো, মানে একেবারেই সায়নদা এরকম বিষয় নয়। আমি একটা কথাই বললাম যে দেখো, তুমি কোনো মানুষকে রাগাচ্ছ, বা তুমি কোনো হ্যাঁ। মানুষের সাথে এমন কিছু একটা করছো যে সে রেগে যেতে পারে, তো খুব স্বাভাবিকভাবেই রেগে যাবে, খুব ন্যাচারাল ব্যাপার। মানে আর তুমি ইনফ্যাক্ট আমি বলছি, তোমার অর্কদা যদিও কিছু, মানে কিছু নিয়ে হয়তো খুচরো খাচরা বিষয় নিয়ে যদিও রেগে যায়, সায়নদা তো একেবারে কুল, আমি কখনো দেখিনি রাখতে। হ্যাঁ, আর তুমি তো মানে ধরো, মানে যখন কাজ করছো প্রথম ইন্ডাস্ট্রি থেকে, মানে এমনও কি লোকের মুখোমুখি হতে হয়েছে যে একটু রেগে যায়, একটুখানি অন্যরকম, মানে এমনও কি লোকের মুখোমুখি হতে হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, প্রচুর প্রচুর, মানে এরকম মানুষ, এমনও কি না, মানে এরকম মানুষের সাথে প্রচুর মুখোমুখি হয়েছে যে একটু রেগে যায়। দেখো প্রথম প্রথম যখন, মানে আমি যখন ধরো শুরু, মানে চেষ্টা করছি একটু কাজ টাজ পাওয়ার জন্য, তো তখন সবাই কিন্তু রেগে রেগেই কথা বলতো। আমি হুম। বলছি এখন, মানে আমি বলছি ধরো বিগত 4-5 বছরের যে জার্নিটা, এখন না মানুষ খুব ইজিলি পৌঁছতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, খুব ইজিলি। মানে আমার একজন একটা কাস্টিং ডিরেক্টরকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা রিলস পাঠিয়ে দিল, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ফটো পাঠিয়ে দিল, নাম পাঠিয়ে দিল, অনেকটা ইজি হয়ে গেছে। হ্যাঁ, মানে একটা ধরো এখন নাম্বার জোগাড় করাটা খুব ইজি, মানে ইন্ডাস্ট্রিতে একটু ঘুরলেই নাম্বারটা পেয়ে যায়, তো হোয়াটসঅ্যাপ করে দিল। আহ, সেখান থেকে, মানে আমি বলছি তাদের কাছে পৌঁছানোটা একটু ইজি। এবার আমি হ্যাঁ, ঠিক যেই সময়টা শুরু করেছিলাম, মানে তখন শুরু ওই বলতে দেখো স্টুডিওতে এখনো স্টার্ট, গিয়ে ফটো দেখতে হতো। এক্স্যাক্টলি স্টুডিওতে যাও, একদম তাই। ফটো দাও। মানে আমি সিম্পলি পাতি ব্যাগটা নিতাম, ব্যাগের মধ্যে আমার ফটো থাকতো, ফটোজ থাকতো, প্রত্যেকটা স্টুডিওতে ঘুরতাম, কথা বলতেও ভয় লাগতো, কারণ অনেকেই আছে খুব রুড বিহেভ করতেন। না, আহ, মানে তুমি যদি একটুখানি বলো, মানে ফার্স্টলি তুমি কি করতে, মানে ধরো, মানে এই যে তোমার এই যাত্রাটা কবে শুরু হয়েছিল, মানে মানে দেখো, এই যে ধরো এই যাওয়া ঠাওয়ার যে যাত্রা। বলছি, আমি, আমার প্রথম হচ্ছে, আমি দেখো প্রথমত হচ্ছে আমি একেবারে জন্মে ভাবিনি অভিনয় করব। হ্যাঁ। ছোটবেলা থেকেও আমি ভাবিনি, মানে আমাকে কোনো কিছু, কোনো অ্যাঙ্গেল থেকে আমি ভাবিনি অভিনয় করব। প্রথম আমি তখন স্কুলে ক্লাস 4-5 পড়ি, সম্ভবত 4 বা 5-এ পড়ি। আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুল থেকে একটা নাটকের কম্পিটিশন হলো। হুম। তো সেই আমার স্কুলে নাটক করাতে এলেন, এবং সেখানে আমি গেলাম, যে এটা কি আমি জানবো, একটা নতুন জিনিস হচ্ছে। আমি জানতাম যে নাটক হয়, সেটা তো ডেফিনেটলি জানতাম, একটা নতুন জিনিস হচ্ছে। এবং সেখানে নাটকের থিয়েটারের বেশ, মানে কিছু গেমস থাকে, সেই গেমস খেলানো হতো, এবং সেটা দিয়ে পরীক্ষা করা হতো যে কোন ছেলেটা থাকবে আলটিমেটলি, কোন ছেলেটা টিকবে, কোন মেয়েটা টিকবে, থেকে যাবে। তো ওই প্রথম কদিন ওই গেমস খেলানো হতো। থিয়েটারের যে অ্যাটমসফিয়ার, নাটকের যে অ্যাটমসফিয়ার,
আমি না খুব অদ্ভুত ভাবে দেখলাম এটা আমার খুব ভালো লাগছে, এবং আমি সেই ছেলেটা যে প্রত্যেক বছর স্কুলে প্রেজেন্ট কম থাকতো, আমি সেই ছেলেটা যে ওই বছর যে বছর নাটকটা হলো সেই বছর সব থেকে বেশি অ্যাটেন্ডেন্স আমার, ঠিক আছে, সব থেকে বেশি উপস্থিতি আমার। এবং আমার আমার মনে আছে যে আমার নিজের পিসি মারা গেছিল, তো শ্রাদ্ধ ছিল সেদিন। তো আমি সেই দিনও কিন্তু দুপুর বেলা গিয়ে রিহার্সাল করার জন্য গেছিলাম। তো তখন আমার মনে হয়েছিল যে আমি এটাকে খুব ভালোবাসি, এবং আমি তখন জানতাম না যে নাটকের দল হয়। যখন এই নাটকটা হয়ে গেল ফাইনাল, স্কুল থেকে নাটকটা যখন হয়ে গেল, তারপর আমার মনে হয়েছিল আমি তো আর করতে পারবো না। তাহলে আমাকে আমি আর পাবো কখন, মানে আবার যদি কখনো স্কুলে হয় তখন। তখন একজন বলেছিল যে আমি তো এরকম নাটক করলাম স্টেজে। আমি বললাম কোথা থেকে করলি? বললাম আমাদের এরকম দল আছে। বললাম দল মানে? বলছে যেখানে প্রত্যেক সপ্তাহে চর্চা হয়, নাটকের চর্চা হয়, এবং একটা বুধ সময় গিয়ে, শুক্র ওরা 3 দিন বা 2 দিন করে করে হ্যাঁ চর্চা হ্যাঁ হয়। যেমন হয়, চর্চা হয় এবং একটা সময় গিয়ে শো করা হয়। এই আমি জানতে পারলাম থিয়েটার দল হয়। এইখান থেকে আমার যাওয়া থিয়েটার, মানে ওই নাটকের দলের সন্ধানে যাওয়া, এবং সেখান থেকে আমার সেখান থেকে একটা মানে একটা দলের নাটক করা। আহ অমিত দা বলে একজন আছেন, মানে যার যার কাছে আমি বহু বছর প্র্যাকটিস করেছি আর কি, মানে নাটকের দলে ছিলাম। তো আহ, সেখান থেকে কলকাতার দলে যাওয়া, এবং তারপরে ফাইনালি এখন সমীর বিশ্বাস আছেন, উনি অভিনয় করেন, বহু সিনিয়র অভিনেতা, আমি দাদু বলি, আমার খুব কাছের। ওনার দল মাঙ্গলিক, আমারও দল, ডেফিনেটলি আমারও দল মাঙ্গলিক। তো সেই দলে নাটক করি, এবং সিরিয়াল করে নাটকের জন্য সময়, মানে নাটকে যাওয়াটা খুব হেক্টিক হয়। কিন্তু উনি আমায় সবটা, ওই সুযোগটা আমায় দেন, এবং উনি বলেন যে তুই ওইটা করেই এইটা করবি, এবং সেই জন্য আমি করতে পারি। এবং এই নাটক করতে করতে একটা সময় মনে হলো যে আমি এটা করেই টাকা রোজগার করব, মানে যদি পারি আর কি, প্রফেশন যদি করতে পারি। আমি কিচ্ছু জানতাম না, বিশ্বাস করো, কারণ আমার বাড়ি হচ্ছে বারাসাত, বারাসাতের হুম। থেকে আরো ভেতর। তো খুব স্বাভাবিকভাবেই টালিগঞ্জ পাড়ার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, দূর দূরান্তে কোনো যোগাযোগ ছিল না, আমি কিছু জানতাম না। আমি সিম্পলি 19-20 বলে একটা ম্যাগাজিন আসতো, তাতে পড়েছিলাম যে ওই কোনো এক অভিনেত্রী স্টুডিওতে গিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতো, কোনো এক ডিরেক্টর এসে তাকে পছন্দ করে নিয়ে চান্স দিয়েছিল। তো ওটা সবসময় ফ্যান্টাসাইজ করতাম যে যদি আমার সাথে এরকম হয়। হয়নি এরকম, একদম হয়নি। তো আমি জাস্ট পিঠে ব্যাগে, মানে ব্যাগ নিতাম আর যেতাম। তারপর বিভিন্ন ইনস্টিটিউশনে যাওয়া, ভর্তি হওয়া, ঠকা, অনেকগুলো টাকা দেওয়া, এটা আমার সাথে হয়েছে, আমি করেছি। আমার বাংলা কথায় যেটাকে বলে যে ঠকতে ঠকতে শেখা বলে না, মানুষ ঠকে শেখে। হুম, হুম, তো হুম। আমি হচ্ছি সেইটা, ঠকতে ঠকতে শিখেছি। এবং পাতি স্টুডিওতে ঘোরা, আহ, ছবি নিয়ে নিয়ে যাওয়া, লোকের খারাপ ব্যবহার পেয়েছি। এটা সবাই করে, এটা আমি আলাদা করে আর তোমার চ্যানেলে খুব ঘটা করে চোখের জল ফেলে বলছি না, এটা সবার, মানে হ্যাঁ। আমাদের জীবনের, এটা হচ্ছে না, প্রত্যেক তুমি অভিনেতার কি জীবনের। বারাসাত থেকে ইন্দ্রপুরি থিন্দ্রপুরি সব জায়গাতেই মোটামুটি গেছিলে, মানে বারাসাত থেকে তো একটা তো বারাসাত থেকে এক্সপ্রেস। প্রত্যেকটা স্টুডিওতে গেছিলাম, মানে টালিগঞ্জের কাছাকাছি যা যা স্টুডিও হয় সব স্টুডিওতে গেছি। এবং সেখানে দিগন্ত সিনহা বলে একজন ডিরেক্টর ছিলেন, আমি জানি না উনি দেখবেন কিনা, আমার মনে আছে P51 বলে একটা স্টুডিও ছিল, যেটা এখনো নেই, এখন আর নেই। আমি যেতাম, এবং দুপুরবেলা, একদিন দুপুরবেলা আমাকে বলেছিল যে কিরে তুই তো রোজ এসে দাঁড়িয়ে থাকিস, তুই কিছু খেয়েছিস? এবং সত্যি সেদিন আমি খাইনি, মানে বাড়ি থেকে গেছি তো যথারীতি আমার ব্যাগে টিফিন ক্যারি করতাম, কিন্তু ওই যেটা হয় স্টুডিওর মাঝখানে ঘুরছি, মানে কিচ্ছু জানি না, আদ্যপান্ত কিছু জানি না। আর তখন কারোর সাথে যে কথা বলবো না, ভয় লাগতো কিভাবে রিয়াক্ট করবে, মানে আমাকে তো কেউ চেনে না, কেউ জানে না, একটা সুযোগ, একটা ভালো সুযোগ। তো উনি আমাকে ডেকে এনে বসে ক্যান্টিনে খাইছিলেন। আমি এই কারণে এই কথাটা তোমায় বললাম যে আমি আমার জীবনে যে যে মানুষের থেকে পেয়েছি, আমি মানে কখনো একবার সুযোগ পেলেও বলবো তাদের কথা। তার এটা আর মনে নেই, আজকের দিনে দাঁড়িয়ে তার হয়তো এটা আর মনে নেই, মানে যে তিনি আমাকে বলেছিলেন যে আয় খেয়ে নে, সেটা তার মনে নেই, বাট আমার মনে আছে। আবার এরকমও আছে যে আমার কোনো দোষ ছাড়া আমাকে গালাগালি দিয়ে কাঁদিয়ে দিয়েছে, এরকম মানুষও আছে। সব সব সবটা নিয়ে আর কি। হ্যাঁ, আমি একদম পুরো স্টুডিওতে ঘোরা, ছবি দেওয়া, একদম নর্মাল, মানে আমার, আমি যতটুকু কাজ করেছি বা করছি এখন, আমার ওভারনাইট কিচ্ছু হয়নি, নাথিং। মানে আমি স্টেপ 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 স্টেপ, আর একটা জিনিস ওই পড়ে থাকা, দাঁতে দাঁত চিপে পড়ে থাকা, মানে সেটা তারপর করতে করতেই। তারপর তুমি স্বর্ণধার হাউসের কাজটা পেলে কি করে? তার আগে একটা বড় জার্নি জুনিয়র আর্টিস্ট করার, হুম। তারপরে করতে 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 আমি এই যে বললাম পলাশ দা, হ্যাঁ। আমি বললাম না একজনের নাম বললাম, পলাশ দা। পলাশ দা স্বর্ণদার হাউসেই দীর্ঘদিন ধরে আহ, আহ, কাজ করেছে। তো পলাশ দা সাথে আমার পরিচয়, অ্যাকচুয়ালি পলাশ দা আমার পাড়ারই ছেলে। তো গোপাল ভাঁড় বলে একটা সিরিয়াল হয়েছিল, হুম। গোপাল ভাঁড় সিরিয়ালে আমাকে স্টারে। পলাশ দা, স্টারে,
পলাশদা ডেকেছিল একটা ওই টকি ক্যারেক্টারের জন্য, মন্ত্রী, সভাসদের মন্ত্রী। তো সেইখানে আমি করি, এবং ওইটা হচ্ছে আমার স্বর্ণদার সাথে পরিচয় হওয়া। এবং তারপরে গিয়ে এই পথ যদি না শেষ হয় কোলবারের পরে, তার মাঝখানে কাজ করেছি, ওই ছোট ছোট চরিত্র করেছি। যেটা তোমায় বললাম যে যতদিন না মানুষ চেনে ততদিন, এই যে তুমি আমায় বলছো বেশ কয়েক বছর হয়ে গেছে, যদি আজকে শুধুমাত্র এই দুই শালিকটা করতাম শুধুই, বা বুলেট সরোজিনী করতাম, তাহলে কিন্তু আমি নতুনই থাকতাম, একদম নতুন একটা ছেলে যে একটাই প্রজেক্ট করছে। কিন্তু তার আগেও কিন্তু তার অনেক জার্নি থাকে, জুনিয়র আর্টিস্ট করা, বছরের পর বছর পায়ের সোল, জুতো সোল ছিঁড়ে ফেলা সব থাকে আর কি। তো তারপরে এই পথ যদি না শেষ হয়, যেটা থেকে দুজন চারজন মানুষ আমায় চিনতে পারলো, তারপরে তো এই জানো মানে বাকিটা তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং মানে তুমি কি কখনো ইন্ডাস্ট্রিতে ধরো রাজনৈতিক শিকারও কি হতে হয়েছে? রাজনৈতিক শিকার যদি বলো, মানে পলিটিক্স, যেটা বাংলা কথা হচ্ছে যে পলিটিক্স, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। রাজনৈতিক বলতে কি বলতে চাইছো, দলগত কোনো রাজনীতি নাকি ইন্ডাস্ট্রির মধ্যে পলিটিক্স? ইন্ডাস্ট্রির মধ্যের পলিটিক্স। আমরা আমরা যারা রয়েছি, কেউ এমন নেই যে যাদেরকে শিকার হতে হয়নি, কারুর অল্প কারুর বেশি। এটা প্রতি মুহূর্তেই তো, তুমি, আমি তোমার একটা সিম্পল বিষয় বলছি, যে ধরো আমাকে একটা চরিত্রের জন্য ভাবা হয়েছে, আমাকে ফোন করে বলে দেওয়া হলো যে তুমি এই চরিত্রটার জন্য ফাইনাল, কাল থেকে তুমি করছো। তার কিছুক্ষণ পরে বা দিনের দিন হয়তো বলা হলো যে তোমাকে নেওয়া হচ্ছে না। এটাই তো রাজনীতি। হুম। মানে আমায় ফাইনাল করে দেওয়া হলো, কিন্তু মাঝখানে কেউ না কেউ, কোনো না কাছের কেউ না কেউ কাজটা পেয়ে গেল। বিভিন্ন রকমের রাজনীতি হয়, মানে সবটাই পলিটিক্স আর কি। আমি বলছি হ্যাঁ। যে ধরো স্টুডিওর মধ্যেও ধরো 10 জন বসে আছি, সেখানে 2 জন বা 3 জন পলিটিক্স করবি। এই এই ছোট ছোট বিষয়গুলো, এইগুলো জানো তো, এটা আমার মনে হয়, বিশ্বাস করো, সব ফিল্ডে পলিটিক্স থাকে। এই রাজনীতি সব জায়গাতেই হয়, সেটা তুমি যদি চাকরি বলো চাকরি, ব্যবসা বলো ব্যবসা, সব জায়গায় হয়। রাজনীতিটা যে সব জায়গায় হয়। আচ্ছা, এবং মানে তুমি আমাকে বলো যে এই যে তুমি যে এখন যে এই কটা যে টেলিভিশন করলে, মানে ইন্ডাস্ট্রি হুম, থেকে তো অনেক কিছু মোটামুটি শিখেছো। ডেফিনেটলি শিখেছি। আচ্ছা, তো মানে একটু যদি বলো মানে কি কি শিখেছো? দেখো, মানে যে টেলিভিশন থেকে যদি আমার শেখা, মানে আমি কি শিখেছি, সেটা যে দেখো, প্রথমত হচ্ছে মানে একটা জিনিস আমি সব থেকে আগে যেটা শিখেছি সেটা হচ্ছে যে তোমার যদি যোগ্যতা থাকে, তুমি যদি নিজেকে প্রতিনিয়ত পলিশ করতে পারো, তুমি হুম। অপমানিত হবে। মানে একদম প্রথমে এটা আমি বলবো, শেখা যেটা হলো যে তুমি অপমানিত হবে, তোমার লোকে অপমান করবে, তোমার লোকে 5টা গালাগালি দেবে। তুমি হয়তো চোখের জল ফেলতে ফেলতে ইন্দ্রপুরী স্টুডিওর গেটের বাইরে দিয়ে হাঁটতে হাঁটতে যাবে, হয়তো সেদিন রাত্রিরে তোমার খাওয়া হবে না, কাঁদবে, কষ্ট পাবে, ভেতর ভেতর গোমড়াবে। কিন্তু এই গোমড়ানো, এই কান্না, এই কষ্ট, এই অভিমানের মধ্যে জেদটা যেন একদম রন্ধ্রে রন্ধ্রে থাকে, যে না আমি করব, আমি পারবো, আমায় করতে হবে। হুম। ওই দিনকে কেঁদে বাড়ি এসে রাত্রিবেলায় না খেয়ে আবার পরের দিন যেন ঠিক টাইমে, কল টাইমে গিয়েই স্টুডিওতে পৌঁছানো হয়। একদিন ঠিক যে মানুষটা তোমায় গালাগালি দিয়েছিল, সেই মানুষটাই তোমার পিঠ চাপড়ে বলবে ভাই তুই ভালো করেছিস। তুমি যদি আমার মধ্যা কথা, যদি আলটিমেট শেখা বলো, এটা হচ্ছে আমার সব থেকে বড় শেখা, কারণ এটা আমার সাথে হয়েছে। হুম। ওই দাঁতে দাঁত চিপে পড়ে থাকা, মানে যারা ধরো নতুন, একেবারে নতুন অভিনয় করতে চায়, সবার তো স্মুথ জার্নি হয় না। কখনো সবার স্মুথ জার্নি হয় না, যে আজ আমি গেলাম কাল, আবার অনেকেই আছে যে 2 মাসে অনেক ভালো জায়গায় চলে যায়, 6 মাসে অনেক ভালো জায়গায় চলে যায়। না, আমি আমারটা বলতে পারি, যার যার যেভাবে হয়েছে, মানে সে সেইভাবেই বলে, সে সেভাবেই দেখে। আমি একটা জিনিস বুঝি, যে যদি তোমার মধ্যে ওই যোগ্যতা থাকে, আজকে তুমি রিফিউজ হতেই পারো, কাল তুমি রিফিউজ হতেই পারো, কিন্তু পরশুদিন তুমি আর রিফিউজ হবে না। এবং হুম। হুম। তুমি চেষ্টা করতে করতে দেখো, তুমি ধরো তোমার টার্গেট 100, তুমি 100 পেলে না, আরে 50 তো পাবে, আরে বাবা 60 হুম। তো পাবে, কিন্তু পেতে তোমাকে হবেই। যদি তোমার মধ্যে সেই সেই চেষ্টা এবং সৎভাবে চেষ্টা করা, সব থেকে বড় কথা শুধু চেষ্টা না, নিজেকে তৈরি করার চেষ্টাও থাকতে হবে। ওই ওই অনেকে তাই জন্য এক্সামের সময় বলে যে তোমার টার্গেট রাখতে হবে 100, তখনই তুমি গিয়ে 80 পাবে। তুমি যদি টার্গেট রাখো 80, তখনই কোনো জায়গায় গিয়ে তোমার 80 হবে না, পুরো ফুল মার্কস তোমার হবে না। হ্যাঁ, তো তো থ্যাংক ইউ দাদা তোমাকে টাইম দেওয়ার জন্য। তো আমি বলবো থ্যাংক ইউ তুমি যোগান। দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। তোমার চ্যানেলের যারা দর্শক, যারা দেখছেন, তাদেরকে একটা কথাই বলবো। প্রথমত বলবো তোমার চ্যানেলটা বেশি বেশি করে দেখতে, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে, সমস্ত আপডেটস রাখতে।
দ্বিতীয়ত হচ্ছে ডেফিনেটলি আমাকেও অবশ্যই ভালোবাসা দেবেন, যারা যারা আমার খুব অল্প কাজ যা যা কাজ করেছি দেখেছেন বা জানেন বা চেনেন আমাকে। আমাকে ভালোবাসা দেবেন, আশীর্বাদ দেবেন যারা দেখছেন, যাতে আমি আরো অনেক ভালো কাজ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম সৌম্যজিৎকে আশীর্বাদ করবেন যাতে ওর চ্যানেলটা আরো ভালো হয়, আরো ভালো ভালো ইন্টারভিউ নিতে পারে। আর অবশ্যই বাংলা সিরিয়ালের পাশে থাকবেন, বাংলা কাজের পাশে থাকবেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ। যাদের ভালো লেগেছে দাদা বলেই দিলেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমারও পাশে থাকবেন, দাদারও পাশে থাকবেন। দাদার নতুন টেলিভিশনও আসছে, আমার চ্যানেলেও নতুন পডকাস্ট আসতে থাকছে। তো মানে আসবে আসবে এর পরে 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 সব আসবে। তো থাকুন, সব ভালো থাকুন, সুস্থ থাকুন দাদা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সৌম্যজিৎ, তুমিও খুব ভালো থেকো। থ্যাংক ইউ দাদা।